হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উইলস পেজে আমি শফিকুল ইসলাম। তোমরা যারা উইলসের স্টুডেন্ট সহ বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছ, তাদের সবাইকে অভিনন্দন। আসলে আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি এবং সরি, কারণ কালকে রাত থেকেই আমাদের এখানে একটু বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, কারেন্ট বারবার লাইন চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের বাসা থেকে সবাই ট্রাই করছি আমাদের সাধ্য মতো। যদি আবার কখনো লাইন কেটে যায়, আসলে বিদ্যুৎ একবার আসতেছে আবার যাচ্ছে, যদি কেটে যায় আমি আবার আসবো, সেক্ষেত্রে তোমরা আশা করি আবার জয়েন করবে। তাহলে আমরা আমাদের টপিকসে গেলাম। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস, এই অধ্যায়টি ষষ্ঠ চ্যাপ্টার। এই অধ্যায়টি আজকে আমরা সলভ করব। আসলে প্রথমে একটু জেনে নেই যে এই অধ্যায়টাকে আমরা যখন হিসাব বিজ্ঞানের বিভিন্ন অঙ্ক করেছি, বিশেষ করে আর্থিক অবস্থার বিবরণী যখন করেছি, তখন অনেক হিসাব থাকতো, 20টা 30টা বা 40টার মতো। কিন্তু দেখো, এখানে ওই হিসাবগুলো থেকে প্রাপ্য হিসাব একটি হিসাব, এবং এই হিসাবটির জন্য একটি অধ্যায় তৈরি করা হয়েছে। আসলে ব্যবসা প্রতিষ্ঠানে যে বিষয়টির গুরুত্ব বেশি থাকে, সেই বিষয়টি কিন্তু আমাদের অঙ্কের মধ্যেও, আমাদের লেখাপড়ার মধ্যেও গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে এই প্রাপ্য হিসাব সমূহের কেন অধ্যায় করা হলো এবং কেন হিসাব বিজ্ঞানের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা একটু এখন কথা বলবো। আমরা যদি এই অধ্যায়টিকে ভেঙে বলি, এখানে দুটি শব্দ বলা হয়েছে, প্রাপ্য হিসাব সমূহ এবং হিসাব রক্ষণ। এখন প্রাপ্য হিসাব সমূহ কেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন? কারণ একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য চলতি মূলধনের প্রয়োজন, আর চলতি মূলধনের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো প্রাপ্য হিসাব। অর্থাৎ নগদ প্রাপ্তির জন্য, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো নগদ অর্থ। এই নগদ অর্থ প্রাপ্তির একটি অন্যতম উৎস হলো প্রাপ্য হিসাব সমূহ। এখন এই প্রাপ্য হিসাব সমূহের সবটুকুই যে আমরা পাই, সেটা কিন্তু নয়। এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে চায়, যেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদ পাশে লিখি, যে কতটুকু আদায়যোগ্য, আসলে সেই আদায়যোগ্য কতটুকু সেটা জানার জন্য কোম্পানি একটি পলিসি গ্রহণ করে, সেটাকে বলে ক্রেডিট পলিসি। অর্থাৎ অনাদায়ী কতটুকু হবে, আমরা কতটুকু পাবো না, অ্যাকচুয়ালি বছর শেষে, অর্থ বছর শেষে কতটুকু পাবো, সেই অভ্যন্তরীণ যে ব্যবস্থা, সেটা জানার জন্য সেটাকে আমরা বলবো হিসাব রক্ষণ।
তাহলে আমরা এই অধ্যায়টি দুটি অংশে ভাগ করব। অধ্যায়টির নামকে একটু শিখলাম, যে প্রাপ্য হিসাব সমূহ কেন গুরুত্বপূর্ণ এবং এই প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ কেন গুরুত্বপূর্ণ। এবার আমরা এই কথাগুলোকে আরেকটু ভেঙে শিখব। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলতে চাই, তোমরা 9টা স্লাইড পর্যন্ত একটু বেসিক আলোচনা হবে। আমি একটু অভয় দিয়ে বলি, এই অধ্যায়টা অনেক ইনশাআল্লাহ আমি সহজ করে শেখাবো। মাত্র 4টি জাবেদা দিয়ে এই অধ্যায়টিকে শেষ করা যায়। তুমি যদি মাত্র 4টি জাবেদা মানে মনে রাখতে পারো, তুমি বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপারে যে কোশ্চেন গুলো মানে আসে, তুমি দেখবে তুমি সলভ করতে পারবে। কিন্তু একটা কথা একটু মনে করাই দিই, যে আসলে কিন্তু পরীক্ষায় শুধু যে ক্রিয়েটিভ আসে তা কিন্তু না। আমাদের 70 মার্ক আসে সৃজনশীলে এবং 30 মার্ক আসে এমসিকিউতে। তো আমরা যখন খাতা দেখি, আমরা দেখতে পাই যে তোমরা যারা কমার্সের অ্যাকাউন্টিংয়ে সৃজনশীলে অনেক ভালো নাম্বার আসছে, কিন্তু এমসিকিউতে নাম্বার খুব কম আসে। এজন্য আমার 9টা স্লাইড যদি তুমি ভালো করে একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার এমসিকিউ হয়ে যাবে এবং এই অধ্যায়টির জন্য যে জাবেদাগুলো করতে হয় সেই জাবেদাগুলো তুমি বুঝে ফেলবে। তো আশা করি তুমি মনোযোগ সহকারে শুনবে। আর তাহলে আমরা এই অধ্যায়টিকে প্রথমে আমরা জানলাম যে এই অধ্যায়টি কেন প্রয়োজন। এখন আমি অধ্যায়টির আরেকটু বিশ্লেষণ করব। এখানে দেখো, অধ্যায়ের প্রথমে ছিল প্রাপ্য। আসলে প্রাপ্য বলতে আমরা স্বাভাবিকভাবে যদি আমরা হিসাব বিজ্ঞান বাদ দিয়ে চিন্তা করি, প্রাপ্য মানে কি? আমরা কিছু পাবো। আসলে ব্যবসা প্রতিষ্ঠানে সব বিষয় নিয়ে আলোচনা করে না, যেটা ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, স্বার্থ সংশ্লিষ্ট, সেটা নিয়ে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান হিসাবভুক্ত করা হয় ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে আমরা প্রাপ্য বলতে বোঝাচ্ছি প্রাপ্য টাকা। এখন এই প্রাপ্য টাকা কার কাছে পাবো? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। সাধারণত আমরা প্রাপ্য হিসাবের এই টাকাটি 1 বছর অথবা তার কম সময়ের মধ্যে পেয়ে থাকি। এখন আমাদের হিসাব বিজ্ঞানে এই প্রাপ্য টাকার যে প্রকার, সেটা আমরা 3 প্রকার দেখতে পাই। এক, প্রাপ্য হিসাব, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যদি ধারে বিক্রয় অথবা সেবার মাধ্যমে সেই প্রাপ্য সৃষ্টি হয়, তখন আমরা সেটাকে বলবো প্রাপ্য হিসাব। যদি কোনো প্রাপ্য হিসাবকে আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে প্রাপ্য নোটে তৈরি করা হয়, তখন আমরা সেটাকে বলবো প্রাপ্য নোট। অর্থাৎ প্রাপ্য হিসাব কনভার্ট হয়ে প্রাপ্য নোটে পরিণত হয়েছে এবং সেটা সাধারণত আমরা 30 থেকে 90 দিনের মধ্যে পেয়ে থাকি, এটা স্ট্যান্ডার্ড টাইম। এই দুটি ছাড়া, অর্থাৎ ধারে বিক্রয়, ধারে সেবা এবং এই ধারে বিক্রয়কে প্রাপ্য হিসাবকে প্রাপ্য নোটে কনভার্ট ছাড়া হিসাব বিজ্ঞানে যত প্রাপ্তি আছে সেগুলোকে আমরা বলি অন্যান্য প্রাপ্য। সেটাকে আমরা আরেক ভাবে অব্যবসায়ী প্রাপ্য টাকা বলতে পারি। কিরকম? দেখো, আমি নিচে 3টা এক্সাম্পল দিয়েছি। প্রাপ্য সুদ, অর্থাৎ আমি সুদ পাই, এটা আমার জন্য আয়। যখন এই সুদটা বকেয়া থাকে, তাহলে যার কাছ থেকে পাই এখন বকেয়া হয়েছে, তার কাছ থেকে পাবো, সুতরাং এটা প্রাপ্য। প্রদত্ত ঋণ, দেখো দ্বিতীয়টি, প্রদত্ত ঋণ, আমি একজনকে ঋণ দিয়েছি, তার কাছে সেই ঋণের টাকাটা পাবো। অগ্রিম ব্যয়, আমি কোনো সুবিধা পাওয়ার জন্য কোনো সেটা সেবা হোক, সেটা পণ্য হোক, অথবা কোনো সেবা অথবা উপযোগ আমি প্রাপ্তির জন্য আমি কাউকে অগ্রিম দিলাম, তাহলে তার কাছে আমি সেই সেবাটা এবং সেই উপযোগটি প্রাপ্য। অর্থাৎ আমরা এই প্রাপ্য টাকার 3 ভাবে হিসাব বিজ্ঞানে আমরা পাবো। কিন্তু যেহেতু আমাদের অঙ্কটা প্রাপ্য হিসাব, আমরা কনসেন্ট্রেট করব প্রাপ্য হিসাবের দিকে।
এখন এই প্রতিষ্ঠানে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় কিভাবে? কারণ আমরা যদি প্রাপ্য হিসাবকে নিয়ে হিসাব রক্ষণ করতে চাই, তাহলে অবশ্যই ওই প্রতিষ্ঠানে প্রথমে প্রাপ্য হিসাবের আবির্ভাব করতে হবে, প্রাপ্য হিসাবের জন্ম হতে হবে, ওই হিসাবটি সৃষ্টি হতে হবে। তাহলে প্রাপ্য হিসাবের সৃষ্টির প্রধান যে দুটি, সেটি হলো একটি ধারে পণ্য বিক্রয় এবং ধারে সেবা প্রদান। তাহলে এই দুইটির মাধ্যমে আমাদের প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, প্রতিষ্ঠানে আবির্ভাব ঘটে। এখন এই যে আমাদের প্রাপ্য হিসাবের আবির্ভাব ঘটলো, একটি হিসাব একটি প্রতিষ্ঠানে কিন্তু উদ্দেশ্য হলো একটি হিসাবকে তার আলটিমেট যে জায়গা, অর্থাৎ আমরা জানি টোটাল অ্যাকাউন্টিং এ 5 প্রকারের হিসাব আছে: আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের কিন্তু একটি নির্দিষ্ট শেষ জায়গা আছে, শেষ স্থান আছে, যেখানে আমরা এগুলোকে উপস্থাপন করে ক্লোজিং দেই, সেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলি। তো এই আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত যেতে যে রাস্তাটা, অর্থাৎ একটি হিসাবের আবির্ভাব থেকে, সৃষ্টি থেকে শুরু করে সেই আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত যাওয়া পর্যন্ত, এখানে কিন্তু সেই হিসাবটি কখনো বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায়। তাহলে যেহেতু আমরা এই অঙ্কে প্রাপ্য হিসাবের বিষয়টি নিয়ে কথা বলছি, তাহলে আমরা এখন জেনে নেব প্রাপ্য হিসাবের কোন কোন আইটেম দ্বারা এই প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এবং প্রাপ্য হিসাব হ্রাস পায়। তাহলে আমরা প্রথমে প্রাপ্য হিসাবের দিকে খেয়াল করি। প্রাপ্য হিসাবের বৃদ্ধি আমরা অলরেডি আগে একবার বলেছি, পিছনের স্লাইডটাতে তোমরা শুনেছ, ধারে বিক্রয় এবং ধারে সেবা প্রদান, এই দুইটি কারণে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। এবার প্রাপ্য হিসাবের হ্রাস কিভাবে হয়? যদি আমি প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি হই, অর্থাৎ আমি যার কাছে পেতাম সে যদি আমাকে টাকা দিয়ে দেয়, তাহলে সে কমে যাবে, প্রাপ্য হিসাব কমে যাবে। আচ্ছা, আমরা অনেক সময় এই প্রাপ্য হিসাবের টাকাটা দ্রুত পাওয়ার জন্য, অথবা আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমরা অনেক সময় এই প্রদত্ত বার্তার ব্যবস্থা করে থাকি, মানে ছাড় দিই। আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে যতটুকু পেতাম তার কাছ থেকে কিছু কম নেই, এটাকে প্রদত্ত বার্তা বলে। আরেকটি প্রধান কারণ হলো অনাদায়ী পাওনা। আমরা এখানে ব্যাখ্যা করব না, আমরা পরবর্তীতে এটার আলোচনা আছে, বিশদ আলোচনা, তখন তোমরা শুনবে। লাস্ট হলো প্রাপ্য বিলের স্বীকৃতি প্রাপ্তি, অর্থাৎ তোমরা আগের স্লাইডে শুনেছ যে প্রাপ্য বিলে যখন স্বীকৃতি হয় বা প্রাপ্য নোটে প্রাপ্য হিসাব কনভার্ট হয়ে প্রাপ্য বিলে পরিণত হয়। সো এই জন্য প্রাপ্য হিসাব হ্রাস পাবে এবং প্রাপ্য নোট বৃদ্ধি পাবে। তাহলে এই 4টি জিনিসের দ্বারা প্রাপ্য হিসাব হ্রাস পায় এবং উপরের 2টি জিনিস দ্বারা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। এখন আমরা যাব যে পিছনের স্লাইডে বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ আইটেম, যে প্রাপ্য হিসাব হ্রাস পাওয়ার অনাদায়ী পাওনা। এটা কিভাবে আসলো এবং প্রাপ্য হিসাবের সাথে এটার সম্পর্কটা কি? আমরা প্রাপ্য হিসাব দেখবে তোমরা এই চ্যাপ্টারের প্রথম নামটা যেটা প্রাপ্য হিসাব সমূহ, এখানে কিন্তু সমূহ বলতে বোঝানো হয়েছে যে একটা প্রতিষ্ঠানের একজন নয়, একটা প্রতিষ্ঠানের অনেক প্রাপ্য হিসাব থাকতে পারে, অনেকের সাথে লেনদেন হতে পারে, সেটা 100 হতে পারে, 1000 হতে পারে, লক্ষ হতে পারে। তো আমরা যখন কোনো কিছু বিক্রয় করি ধারে, যে প্রাপ্য হিসাবের সৃষ্টি হলো, তার মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করতে পারে এই সময়ের মধ্যে, কেউ আত্মগোপন করতে পারে, কেউ এমন আছে যে যার খোঁজ পাওয়া যাচ্ছে না, যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা ধরে নেই যে প্রাপ্য হিসাবের ওই অংশটুকু আমরা পাচ্ছি না নির্দিষ্ট, অর্থাৎ অথবা
আমরা এটা একেবারে নির্দিষ্টই হই, নিশ্চিত হই যে এই টাকাটি আর পাওয়ার সম্ভাবনা নেই, তখনই আমরা যখন আমরা এই সম্ভাবনাটি তৈরি হয় এবং নিশ্চিত হই, তখন এটা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হিসাব এবং এটা ব্যয় হয়। এবং এটা আরেকটা কারণে তৈরি হয়, কারণ এই যে আমার প্রাপ্য হিসাবের যে অংশটি ভবিষ্যতে পাওয়া যাবে না, তাহলে প্রাপ্য হিসাব কমে যাবে। তাহলে যদি প্রাপ্য হিসাব কমে যায়, তাহলে আদায়যোগ্য প্রাপ্য হিসাব অর্থাৎ নিট প্রাপ্য হিসাব, বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা এই অনাদায়ী পাওনাটি তৈরি করি। তাহলে আমরা এটাকে একটু ভালো করে শিখতে হবে। কয়েকটি টার্ম আছে, যেমন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সঞ্চিতি। এই দুটি টার্ম খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই চারটি টার্মের মধ্যে এই দুইটি টার্ম খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি যে এটার বৈশিষ্ট্যটা কি। এটা হলো একটি নিশ্চিত ক্ষতি, কারণ আমি প্রাপ্য হিসাবের ওই অংশটুকু ভবিষ্যতে পাচ্ছি না। আর যেটা ক্ষতি হয় সেটা আমরা জানি যে ক্ষতি ডেবিট হিসাব বিজ্ঞানে, এবং লাভ বা আয় ক্রেডিট ব্যালেন্স। তাহলে এটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। 3, এটি একটি অনগদ লেনদেন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়গুলো যদি শোনো, তাহলে তোমরা এমসিকিউতে সাধারণত আমি যে স্লাইডটি সাজিয়েছি, এগুলো বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপারের কোশ্চেনের এমসিকিউর উপর বেস করে এই বেসিক আলোচনাটা আমরা খুব তাড়াতাড়ি আর 2-3টা স্লাইডের পরে আমরা যে অঙ্ক করতে যে 4টি মাত্র জাবেদা শিখলেই হয়, সেই 4টিতে চলে যাব। তার আগে আর 2-1টা স্লাইড আছে যেখানে আমরা এই বেসিক আলোচনাটা করব। তাহলে আমরা যদি বৈশিষ্ট্যের 3য় নাম্বারে যাই, তাহলে আমরা দেখব অনগদ লেনদেন। কেন এটা অনগদ লেনদেন? কারণ আমার একদিকে ক্ষতি হচ্ছে বা ব্যয় হচ্ছে। আমরা জানি যে ব্যয় হলে আমাদেরকে টাকা দিতে হয়, কিন্তু আমাদের এই ব্যয়টি কিন্তু আমরা টাকা দিয়ে করছি না, প্রাপ্য হিসাবের একটি অংশ পাওয়া যাবে না। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, ব্যয় হ্রাস পেয়েছে, অনাদায়ী পাওনা। তাহলে এখানে কোনো নগদ লেনদেন ঘটেনি, তাই এটি একটি অনগদ লেনদেন। এবার আমরা যদি 4-এর দিকে তাকাই, এটি একটি পরিচালন খরচ। তোমরা যারা আর্থিক অবস্থা বিবরণী 9-10 করেছো বা প্রথম পত্রে করেছো, যারা দ্বিতীয় পত্রের আমার সাথে সংযুক্ত আছো, যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে সেকেন্ড পেপার, যারা সেকেন্ড ইয়ার আছো, তো আমরা এই অনাদায়ী পাওনাকে পরিচালন খরচ পাশে বসাই, এবং এটা একটা বিক্রয় সংক্রান্ত খরচ। এবং আমরা যে খরচগুলো করা হয় প্রতিষ্ঠানে, মূলধন জাতীয় খরচ হয়, মুনাফা জাতীয় খরচ হয়। তো অনেক সময় প্রশ্ন আসে যে অনাদায়ী পাওনা ইহা কোন ধরনের খরচ? এটা মুনাফা জাতীয় খরচ। যুক্তিটি হলো, এই অনাদায়ী পাওনা কিন্তু প্রতি বছরই সৃষ্টি হয়। এটা প্রতি বছরই সৃষ্টি হয়, প্রতি বছরই এরকম ঘটনা ঘটে, এই জন্য এটি একটি মুনাফা জাতীয় ক্ষতি। এবার আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটার বিষয়ে অনেকের কনফিউশন, এবং অনেকে এই অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনার সঞ্চিতির সাথে মিলিয়ে ফেলে। এখানে খেয়াল করি, আসলে আমাদের প্রতিষ্ঠানে যখন আমরা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে থাকি, তখন এর কিছু অংশ অনাদায়ী হয়, যেটা আমরা পাই না। তো আমরা নিট প্রাপ্য হিসাব জানার জন্য একটা অনুমান করি, এস্টিমেট করি যে আগামী বছর আমরা প্রাপ্য হিসাবের কতটুকু পাওয়ার সম্ভাবনা নেই। আগাম একটি ব্যবস্থা, আগাম অর্থাৎ এই অনাদায়ী পাওনার ক্ষতি থেকে বাঁচার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটি আগাম ব্যবস্থা রাখে। সেই আগাম ব্যবস্থা, ভবিষ্যৎ ক্ষতির বিপক্ষে যে আগাম ব্যবস্থা, সেটা মূলত অনাদায়ী পাওনার সঞ্চিতি, এবং এটাও আমাদের নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব নির্ণয়ের জন্য প্রয়োজন হয়ে থাকে। এবার আসি এটার বৈশিষ্ট্য। এখানে এটা অনাদায়ী পাওনার সঞ্চিতির 5টি বৈশিষ্ট্য আছে।
এটা একটি সন্দেহজনক সঞ্চিতি, এটা কিন্তু নিশ্চিত নয়। যেমন একটু আগের স্লাইডে, আমরা পিছনের স্লাইডটি তোমরা শুনেছো যে অনাদায়ী পাওনা নিশ্চিত ক্ষতি। আমরা কিন্তু অনাদায়ী পাওনার সঞ্চিতি এটি একটি ব্যয়, তো নিশ্চিত ব্যয় নয়। অর্থাৎ যেমন আমি একটা এক্সাম্পল যদি দেই, আমরা একজন ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা পাই, বা আমরা টোটাল 1 লক্ষ টাকা পাই প্রাপ্য হিসাবের জন্য। তো আমাদের কাছে নিউজ এসেছে যে 10,000 টাকা আর পাওয়া যাবে না। তাহলে আমাদের জানা মতে নিট প্রাপ্য হিসাব কত? 90,000। এখন আমরা এস্টিমেট করছি, আমরা ধারণা করছি আরো 5,000 টাকা পাওয়া যাবে না। এই আরো 5,000 টাকা পাওয়া যাবে না, এটাকেই বলে, এই অংশটাকেই বলে 5,000 টাকাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা যদি দুই নম্বরের দিকে তাকাই, বিপরীত সম্পদ। এটা এমসিকিউতে প্রায় আসে যে কোনটি বিপরীত সম্পদ। তো তোমরা অনেক সময় মুখস্থ শিখেছো যে সকল সঞ্চিতি দায়। আসলে এখানে এই সঞ্চিতিটির, অর্থাৎ অনাদায়ী পাওনার সঞ্চিতিটির সৃষ্টির কারণ কি ছিল? ক্ষতি থেকে বাঁচা, ভবিষ্যৎ ব্যবস্থা। অর্থাৎ যদি ক্ষতি হয়ে যায়, কি কমে? প্রাপ্য হিসাব কমে। তাহলে প্রাপ্য হিসাব কোন হিসাব? প্রাপ্য হিসাব সম্পদ। সম্পদ যদি কমে তাহলে তার বিপরীত হয়, এই জন্য এটাকে বিপরীত সম্পদ বলে। অর্থাৎ প্রাপ্য হিসাব কমে যায়। প্রাপ্য হিসাব কমে যাওয়া মানে প্রাপ্য হিসাব ডেবিট, এবং এটাকে আমরা ক্রেডিট করি, এই জন্য এটাকে বিপরীত সম্পদ বলে। আর যেহেতু সম্পদের বিপরীত, এই জন্য 3 যদি তোমরা দেখো, এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। এবং অনাদায়ী পাওনার মতো অনাদায়ী পাওনার সঞ্চিতিও একটি অনগদ লেনদেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, দেখো যদি তুমি নামটার দিকে খেয়াল করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমি খুব বড় করে লিখে দিয়েছি উপরে, তোমরা খেয়াল করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবং সব শেষে আমি 5 নম্বরে বলছি, ইহা কোনো সঞ্চিতি নয়। আসলে সঞ্চিতি নয় কেন? অ্যাকাউন্টিং এ এরকম 6টি সঞ্চিতি আছে, যেমন দেনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয় সঞ্চিতি। এরকম 6টি সঞ্চিতি আছে যেগুলো আসলে সঞ্চিতি নয়। সেগুলো আমরা সম্ভাব্য আয় বলি, সেগুলোকে সম্ভাব্য ব্যয় বলি। যদি বলি সাধারণ সঞ্চিতি, সেটা সঞ্চিতি। এই জন্য তোমরা অনেক সময় এমসিকিউ কোশ্চেনে কনফিউজড হয়ে যাও যে অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা তো অবশ্যই সঞ্চিতি। না, অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনো সঞ্চিতি নয়। এবার আমরা প্রশ্নের দিকে চলে যাব, সিকিউ প্রশ্নের দিকে। একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে দেওয়া হয়েছে, একটা বোর্ড কোশ্চেন। আমি অঙ্কটি এখন এক্সপ্লেন করব না, জাস্ট একটু দেখে নাও যে অঙ্কটা এই ধরনের আসে। দেখো আমি পিছনের স্লাইডগুলোতে যে কথাগুলো বলেছি, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই শব্দগুলো কিন্তু এখানে এসেছে। তো আমরা এই প্রশ্নটি এখন সলভ করব না, জাস্ট একটু তোমাদের দেখাচ্ছি। আমরা যেই 4টি জার্নাল পারলে এই অধ্যায়টি পুরো সম্পূর্ণ করা যাবে, সেই 4টি জার্নাল শিখে আমি তোমাদের এই প্রশ্নটি সলভ করব। এখন আমরা যে এই প্রাপ্য হিসাবটি হিসাবভুক্ত করব, এই হিসাবভুক্ত করার 2টি মেথড আছে। একটিকে আমরা বলি প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, দুঃখিত, একটু নেটওয়ার্ক সমস্যা হয়ে গিয়েছিল আমাদের এখানে। তাহলে আমরা এই অনাদায়ী পাওনা যে হিসাবভুক্ত করব, তার প্রক্রিয়াটা মেথডস অফ রেকর্ডিং ব্যাড ডেটস, এর 2টি পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথম পদ্ধতিটাকে বলা হয় প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, এবং দ্বিতীয় পদ্ধতিটাকে বলা হয় ভবিষ্যৎ সঞ্চিতি পদ্ধতি। এবার আসি যে এই নামগুলো কেন দেওয়া হলো। অর্থাৎ
প্রাপ্য হিসাবের একটি পক্ষ যখন, একটি অংশ যখন অনাদায়ী হয়, তখন সেটি ডিরেক্ট প্রাপ্য হিসাবকে প্রভাবিত করে। যেমন আমরা একটা জাবেদা দেখলে বুঝতে পারবো। দেখো, অনাদায়ী পাওনার জাবেদা এখানে দেওয়া হয়েছে। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অনাদায়ী পাওনাকে ব্যয় হিসাবে দেখিয়েছে এবং প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছে, অর্থাৎ ডিরেক্ট সরাসরি প্রাপ্য হিসাবকে প্রভাবিত করেছে। এই জন্য এই পদ্ধতিটির নাম প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি, ডিরেক্ট রাইট অফ মেথড, অর্থাৎ সরাসরি প্রাপ্য হিসাবকে কমিয়ে দেয়, অবলোপন করে। এবার যদি আমরা দ্বিতীয় পদ্ধতিটির দিকে তাকাই, ভবিষ্যৎ সঞ্চিতি পদ্ধতি, যেটা এর আগের স্লাইডে আমি কথা বলেছি, এস্টিমেটেড ব্যাড ডেটস, প্রভিশন ফর ব্যাড ডেটস মেথড, অর্থাৎ আগে থেকে একটি সঞ্চিতি করে রাখা, সম্ভাব্য একটি ব্যয় তৈরি করে রাখা, সেই সম্ভাব্য ব্যয়ের সাথে ঘটে যাওয়া নিশ্চিত ব্যয়ের সমন্বয়কে এই পদ্ধতিটির নাম হলো ভবিষ্যৎ সঞ্চিতি পদ্ধতি। তাহলে আমরা একটা জার্নাল দেখি। আমরা একটি আইটেমেরই জার্নাল, দ্বিতীয়ত জার্নালটি দিয়েছি, অনাদায়ী পাওনা হিসাব সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে আমরা প্রথম জাবেদা এবং দ্বিতীয় জাবেদার মধ্যে যে পার্থক্যটি, সেটি হলো আমরা প্রথমে অনাদায়ী পাওনাকে ডেবিট করেছি, আর দ্বিতীয়ত অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ডেবিট করেছি। অর্থাৎ সেখানে প্রত্যক্ষভাবে ব্যয়কে দেখিয়েছি, আর এখানে আমরা সঞ্চিতিকে ডেবিট করেছি। তাহলে এই হলো পদ্ধতি। তবে আমরা যখন আমরা অঙ্ক সলভ করব, তখন মূলত আমরা এই ভবিষ্যৎ সঞ্চিতি তহবিলটি অনুসরণ করব। আমরা সাধারণত এটিকে সমস্ত প্রতিষ্ঠানে এখন এই পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়। এখন আমরা চলে যাব নেক্সট স্লাইডে, যেটা মূল আলোচনা ছিল। তোমরা হয়তো অপেক্ষা করছিলে যে সেই 4টি জাবেদা কখন আসবে। আগে আরেকটু জেনে নেই যে টোটাল 4টি জাবেদা, কিন্তু তার সাথে তোমাদের আগের শেখা 2টি জাবেদাও যোগ হবে। তাহলে আমরা দেখি যে 4টি জাবেদা প্রথম কোনটি। পুরাতন অনাদায়ী পাওনা, এর জন্য একটি জাবেদা দিতে হয়। নতুন অনাদায়ী পাওনা, এর জন্য একটি জাবেদা দিতে হয়। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার জন্য 2টি জাবেদা দিতে হয়। অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায়, তার জন্য 2টি জাবেদা দিতে হয়। এই 4 প্রকারের জাবেদা আসে। একটু বলে নেই, আমি এখানে ব্যাখ্যা করব না, কারণ এই 4 প্রকারের জাবেদাগুলো আমি পরবর্তীতে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন করে ব্যাখ্যা করব। জাস্ট এখানে হেডলাইন আকারে তোমাদেরকে দেখাচ্ছি। এখন এর সাথে যোগ হবে 3টি জাবেদা। ধারে বিক্রয়, বিক্রয় ফেরত, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি। এগুলো তোমরা আগে থেকেই শিখেছ, আগে থেকেই জানো। এখানে টোটাল তাহলে 7টি জাবেদা প্রয়োজন হবে। তবে এই 3টি জাবেদা অনেক সময় আসে, অনেক সময় আসে না, কিন্তু এই 4টি অবশ্যই দেওয়া থাকে। 1 থেকে 3 বেশিরভাগ দেওয়া থাকে, 4 অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় থাকে না বোর্ড কোশ্চেনগুলোতে। তাহলে এই টোটাল আমাদের অঙ্ক করার যে শক্তি জার্নাল, সেই জার্নালের ম্যাপ। এবার আমরা চলে যাব মূল আলোচনায়। আমরা 4টি জাবেদার কথা বলেছি, তার মধ্যে প্রথম অনাদায়ী পাওনা সঞ্চিতি, এর জন্য একটি জাবেদা দিতে হয়। এর আগে একটু বলে নিই, তোমাদের বোর্ড কোশ্চেনে এবং টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আমি দেখেছি, সেখান থেকে এই পুরাতন অনাদায়ী পাওনার অনেকগুলো অল্টারনেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়। অনেকগুলো সরি ম্যাম, দুঃখিত। তো
পুরাতন অনাদায়ী পাওনার অনেকগুলো অল্টারনেটিভ শব্দ ব্যবহার করা হয়, যেমন পুরাতন বা লিখিত, অবলোপিত, অবলোপনকৃত, অবলোপিত, সমন্বিত, তালিকাভুক্ত, প্রকৃত অনাদায়ী পাওনা। এই সবগুলো এক কথায়, অর্থাৎ এই শব্দগুলো যদি অনাদায়ী পাওনার আগে ব্যবহার করা হয় তাহলে সেই অনাদায়ী পাওনাটিকে আমরা বলি পুরাতন অনাদায়ী পাওনা, এবং এটার জন্য জাবেদা অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন আসি কেন আমরা এই কাজটি করলাম, এই জাবেদাটি আমরা এইভাবে কেন দিলাম। এই পুরাতন অনাদায়ী পাওনাটি একটি নিশ্চিত ক্ষতি এবং সেটাকে আমরা ক্ষতি হিসাবে দেখাই, এবং এটা প্রাপ্য হিসাব থেকে আমরা বাদ দিয়ে দেখাই। এই জন্য সঞ্চিতি ডেবিট হয় এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হয়। দ্বিতীয়ত, চারটি জাবেদার 2 নম্বর জাবেদা অনাদায়ী পাওনা। ঠিক এই অনাদায়ী পাওনারও নতুন অনাদায়ী পাওনা, আমরা একই শিখেছিলাম পুরাতন অনাদায়ী পাওনা, 2 নতুন অনাদায়ী পাওনা। এই নতুন অনাদায়ী পাওনার জন্য কয়েকটি অল্টারনেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয় প্রশ্নের মধ্যে তোমাদেরকে কনফিউজ করার জন্য, যেমন নতুন, অলিখিত, অবলোপনযোগ্য, লিখিতব্য, অবলোপন করতে হবে, অতালিকাভুক্ত পাওনা, সন্দেহজনক পাওনা। এই শব্দগুলো যদি অনাদায়ী পাওনার আগে ব্যবহার করা হয় সবগুলোই নতুন অনাদায়ী পাওনাকে ইন্ডিকেট করে। এখন এই নতুন অনাদায়ী পাওনার জন্য আমরা একটি জাবেদা দিব, তবে যদি প্রত্যক্ষ পদ্ধতি থাকে তাহলে নিচের জাবেদাটি দিব, আর যদি সঞ্চিতির পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে আমরা 1 নম্বর জাবেদা দিব। অর্থাৎ 1 অথবা 2, 1 অথবা 2, এই দুইটির যে কোনো একটি জাবেদা হবে। তাহলে আমরা কখন বুঝবো এই প্রতিষ্ঠানটি ডিরেক্ট মেথড ইউজ করছে এবং এই প্রতিষ্ঠানটি এস্টিমেটেড ব্যাড ডেটস যেটা তৈরি করে সেই মেথড ব্যবহার করেছে, ভবিষ্যৎ সঞ্চিতি। এটা বোঝার উপায় হলো আমাকে প্রশ্নে দেখতে হবে যে প্রশ্নে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতির যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমরা জাবেদা দিব অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি প্রশ্নে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতির উদ্বৃত্ত না থাকে তাহলে আমরা ভাববো প্রতিষ্ঠানটি ডিরেক্ট মেথড ইউজ করে, সেই ক্ষেত্রে জাবেদা দিব অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, যেটা আমরা অলরেডি আগের স্লাইডে এক্সপ্লেন করেছি। কিন্তু তোমাদের একটু বলে নেই, প্রতিষ্ঠানে 1 নম্বর অবস্থাটাই বেশি দেখা যায়। তারা এখন আধুনিক নিয়মে বেশিরভাগ প্রতিষ্ঠানে অনাদায়ী পাওনার সঞ্চিতি সম্ভাব্য ব্যয় তৈরির মাধ্যমে অঙ্ক করে থাকে। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1 নম্বর অবস্থাটাই পাবো, 2 খুব কম আসে। তাহলে আমরা জাবেদার 4টি জাবেদার প্রথম 2টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি জাবেদা কমপ্লিট করে ফেললাম। এবার আসি, আমরা দ্বিতীয় স্লাইডে বলেছিলাম যে অনাদায়ী পাওনার সঞ্চিতি এটি কোনো সঞ্চিতি নয়, এটি একটি ক্ষতি থেকে বাঁচার আগাম ব্যবস্থা, সম্ভাব্য ক্ষতি, এস্টিমেট করে রাখা ক্ষতি। এটাকে প্রশ্নে কখনো অনাদায়ী পাওনা বলে, অনাদায়ী পাওনা খরচ বলে, কখনো চার্জ যোগ্য অনাদায়ী পাওনা বলে। এখন আসি যে এই শব্দটি কেন ব্যবহার করা হয়, চার্জ যোগ্য অনাদায়ী পাওনা। আমরা যখন খাতা দেখি, তোমাদেরকে একটু বলি যারা এখন শুনতে পাচ্ছ, আমরা যখন খাতা দেখি তখন আমরা এখানে সবচেয়ে বেশি, এই অঙ্কের এখানে সবচেয়ে বেশি ভুল পাই। ছাত্রদের খাতায় এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি সংক্রান্ত যে প্রশ্নগুলো করা হয় প্রশ্নে, ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভুল করে এই জায়গাটিতে।
এই জন্য আমি অনুরোধ করবো যে তোমরা একটু মনোযোগ সহকারে এই অংশটুকু শুনবে এবং কোন পার্টটি বুঝতেছো না সেটা আমাকে একটু কমেন্টস করে জানাবে। তাহলে আমরা দেখলাম যে এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতিটির জন্য দুটি জাবেদা হয়, সেটা আমরা পরে আসব। এখানেও প্রশ্নের মধ্যে দুটি অল্টারনেটিভ ইউজ করা হয়, একটি হলো অনাদায়ী পাওনা খরচ, দ্বিতীয়টি হলো চার্জযোগ্য অনাদায়ী পাওনা। এখন এই চার্জযোগ্য অনাদায়ী পাওনা এটা আমরা পাবো কি করে? আর আরেকটি প্রশ্ন হলো যে কেন এটাকে চার্জযোগ্য অনাদায়ী পাওনা বলা হলো? আমরা এই অনাদায়ী পাওনাকে বলেছি ব্যয়, এবং এই ব্যয় আমরা কোথায় বসাই? আর্থিক অবস্থার বিবরণী আর বিশদায় বিবরণীর ব্যয় পাশে। তাহলে আমরা যদি বিশদায় বিবরণীর ব্যয় পাশে বসাই তাহলে সেটাকে ব্যয় চার্জ করা বলা হয়, যে ব্যয় হিসেবে দেখানো হয়। তাহলে ব্যয় হিসাবে দেখানো হয় বলেই এই শেষ ব্যালেন্সটি ব্যয়ের এটার সমন্বয় করার পর এই জন্য এটার নাম দেওয়া হয়েছে চার্জযোগ্য অনাদায়ী পাওনা। এখন এই চার্জযোগ্য অনাদায়ী পাওনাটি আমরা পাবো কি করে? এর জন্য আমাকে একটি গণনা দিতে হবে। এই গণনাটি তোমাদের কাছে নতুন নয়, তোমরা অলরেডি এটি আর্থিক অবস্থার বিবরণীতে আয় বিবরণীতে করেছো, অনেকবারই করেছো। সেটাই জাস্ট এখানে তোমরা ব্যবহার করবে। পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আমরা এই গণনাটি করার পরে আমরা একটি অ্যান্সার পেলাম 17,000 টাকা। আমরা একটা ধরে নিয়েছি অ্যামাউন্টগুলো। আমরা প্রশ্ন থেকে আসলে এই অন্যান্য স্লাইডে তোমাদেরকে আমি অ্যামাউন্ট দেখাইনি, কিন্তু এই পার্টে তোমাদেরকে অ্যামাউন্ট দিয়ে বুঝালে তোমরা সহজে বুঝতে পারবে, এই জন্য আমি এখানে অ্যামাউন্ট ইউজ করেছি। আমরা একটা ধরে নিয়েছি যে পুরাতন আমাদের 10,000 টাকা ছিল অনাদায়ী পাওনা, নতুন আরো হয়েছে যেটা লেখা হয়নি এবছর 6,000 টাকা। আমরা গত বছর এস্টিমেট করে রেখেছিলাম 4,000 টাকা। আমাদের টোটাল 20,000 টাকা আমাদের এবার সামনের বছরের জন্য আমরা রেখেছি 4,000। আর বিগত বছর আমরা এই ব্যয়ের সাথে সমন্বয় করার জন্য রেখে দিয়েছিলাম 3,000। সমন্বয় করে, আমি এখানে একটা শব্দ ব্যবহার করেছি, তোমরা শুনতে পাচ্ছ, সমন্বয় করে। এই কথাটি আমি কেন বললাম? এই যে 20,000 টাকাটি, এই 20,000 টাকা হচ্ছে আমার এবছরের ব্যয় হওয়ার কথা, ক্ষতি হওয়ার কথা। কিন্তু আমি আগে থেকে এস্টিমেট করে রেখেছিলাম যে আমার ক্ষতি হতে পারে, তার জন্য আমি প্রভিশন, আমি এস্টিমেট রিজার্ভ রেখে দিয়েছি। নতুন ওই বছরের জন্য সেটা নতুন সঞ্চিতি ছিল। আমরা যখন, যেমন আমরা যদি 2012 সালের অঙ্ক করি, তাহলে 13 সালে যদি আমরা আসি সেটা পুরাতন হয়ে যায়। তাহলে সেই রেখে যাওয়া সঞ্চিতি 3,000 টাকাটি আমি আমার এবছরের ব্যয় বা ক্ষতি 20,000 টাকার সাথে সমন্বয় করলাম। তাহলে এবছর আমার ব্যয় হলো, ক্ষতি হলো 20,000, আর রেখে দেওয়া সঞ্চিতি হলো 3,000। তাহলে শেষ সমন্বিত ক্ষতি হলো আমার 17,000। এখন আমি একটু সামনের দিকে, এখন আমি জাবেদার দিকে যাব, তোমরা একটু খেয়াল করো। আমি লাল কালি দিয়ে এই 17,000 টাকাটি লিখেছি। যদি প্রশ্ন করি, একটু সহজ কোশ্চেন, যে এই 17,000টি কোন ধরনের অ্যান্সার, পজিটিভ না নেগেটিভ? তাহলে এখানে মাইনাস ফিগার নাই, তাহলে অবশ্যই এটি পজিটিভ অ্যান্সার। অর্থাৎ আমরা যদি হিসাব বিজ্ঞানের ভাষায় বলি, পজিটিভ অ্যান্সার, হিসাব বিজ্ঞানের ভাষায় বললে ডেবিট উদ্বৃত্ত। তাহলে এটা 17,000 যে লাস্ট ফলটা, সেটা আমরা পজিটিভ পেলাম এবং সেটা ডেবিট উদ্বৃত্ত পেলাম। যখন এই গণনার ফলাফলটি পজিটিভ আসবে, তখন আমাদের জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 1, 2 আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। দুঃখিত, এখানে হিসাবের পর একটা রস্যকার চলে আসছে, তোমরা একটু বুঝে নেবে, এটা হিসাব। তো
এখানে আমরা তাহলে আবার একটু সংক্ষেপে বলি যে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির জন্য দুটি জাবেদা দিতে হয়। তাহলে আমরা এই জাবেদাটি এখন বুঝবো, এই জাবেদাটি কেন দিতে হয় এবং আমরা কেন এই জাবেদাতে এই টার্মগুলো, এই হিসাবগুলো ব্যবহার করলাম, কেন ডেবিট করলাম, কেন ক্রেডিট করলাম। আমরা আগের অর্থাৎ এতটুকু করে আমরা শুধু অ্যামাউন্টটা বের করেছি। আমরা এখন জার্নালে চলে যাব। আমরা যদি একের দিকে খেয়াল করি, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অর্থাৎ এই যে অনাদায়ী পাওনা 17,000 টাকা হলো, এটা আমার ব্যয় হয়েছে লাস্ট। তাহলে আমরা ব্যয় হিসাবে দেখিয়েছি, কারণ আমাদের ব্যয় বৃদ্ধি পেলে অনাদায়ী পাওনা এটা আমাদের জন্য একটি ব্যয়, এবং যেহেতু আমাদের 17,000 টাকা এই বছর ব্যয় হয়েছে, তাই আমরা ব্যয়কে বৃদ্ধি করেছি। আর আমরা জানি ব্যয় ডেবিট ব্যালেন্স, ব্যয় বাড়লে ডেবিট হয়, তাই আমরা অনাদায়ী পাওনা ডেবিট করেছি। এখন এই যে ব্যয়টি, যেহেতু আমরা সম্ভাব্য সঞ্চিতি তৈরি করে রেখেছিলাম, তাহলে আমরা ব্যয়কে ডিরেক্ট প্রাপ্য হিসাবে প্রভাবিত করব না, আমরা সেই সঞ্চিতিকে প্রভাবিত করব। আচ্ছা, আমরা যদি একটু পিছনের স্লাইডটা মনে করি যে যখন আমরা সঞ্চিতি রেখেছিলাম তখন কি বলেছিলাম? অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট করেছিলাম, ব্যয় হিসাবে দেখিয়েছিলাম। যখন আমরা এই ক্ষতিকে, এই অনাদায়ী পাওনা হিসাবকে আগের সম্ভাব্য ক্ষতি অনাদায়ী পাওনার সাথে সমন্বয় করব, তখন সেই সম্ভাব্য ক্ষতির জন্য রাখা অংশটি কমবে। এই জন্য আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করি এবং সেই টাকাটি চার্জ যোগ্য বলি এবং সেই চার্জ যোগ্য অনাদায়ী পাওনাটি হিসাবভুক্ত করি। এই জন্য ব্যাখ্যায় এই কথাটি লিখতে হয় চার্জ যোগ্য অনাদায়ী পাওনা। আমি আগের দুইটি স্লাইড আগে একটি কথা বলেছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে, যে আমাদের আয় ব্যয় সম্পদ দায়ের একটি শেষ স্থান আছে, যেখানে শেষ গন্তব্য আছে, আলটিমেট শেষ গন্তব্য, যেখানে আমরা সেগুলোকে উপস্থাপন করি। ব্যয় এবং আয়গুলোকে আমরা আয় বিবরণীতে বসাই। তাহলে এখানে যে আমার ব্যয় হলো 17,000 টাকা, সেই 17,000 টাকাটাকে আমরা আয় সারাংশ অর্থাৎ বিশদায় বিবরণী ডেবিট পাশে বসাবো এবং অনাদায়ী পাওনা ব্যয়কে ক্রেডিট করব। কেন? কারণ আমরা এই আয় এবং ব্যয়গুলোকে বছরের শেষ দিনে আমরা সেগুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেই। অর্থাৎ আমরা সমাপনী দাখিলার মাধ্যমে আয় এবং ব্যয়গুলোকে সেটা আমরা মূলধনে ট্রান্সফার করি, মূলধনকে প্রভাবিত করে, অর্থাৎ আয় এবং ব্যয় ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা যে 1 নম্বর দিলাম সেটাকে আমরা বলতে পারি সমন্বয় জাবেদা, এবং 2 নম্বর যে সলভটি করলাম যে জাবেদা দিয়ে, সেটাকে আমরা বলবো সমাপনী জাবেদা, অর্থাৎ যে জাবেদার মাধ্যমে আয় এবং ব্যয়কে বন্ধ করা হয়। এই জন্য এটার ব্যাখ্যা আমরা লিখেছি অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো, এবং এই জাবেদার টাকাটি আমাকে দিতে হবে এই চার্জযোগ্য অনাদায়ী পাওনার যে ফলাফলটি। আশা করি তোমরা এই 3 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছো। চতুর্থ জাবেদায় অর্থাৎ অবলোপনকৃত অনাদায়ী পাওনা যদি আদায় হয়, কথাটি একটু ভেঙে বলি। তোমরা যারা শুনছো, যদি সাউন্ডের সমস্যা হয় অথবা কোনো টার্ম না বুঝো, তাহলে আমাকে কমেন্টস বক্সে লিখবে, নাম্বারটি লিখবে, কত নম্বর জাবেদা বুঝনি। এখানে অবলোপনকৃত অনাদায়ী পাওনা মানে কি? অর্থাৎ আমরা যে অনাদায়ী পাওনাটাকে নিশ্চিত ধরেছি যে এই টাকাটি আমি আর পাবো না, তাহলে এটাকে আমি অলরেডি ব্যয় হিসেবে দেখিয়েছি। যদি আমরা সেই টাকাটা পেয়ে যাই, অর্থাৎ এমন অনেক সময় হয় যে একজন প্রাপ্য হিসাবে একজন দেনাদার বিদেশে গিয়েছিল, আমরা তাকে খুঁজে পাইনি, আমরা তাকে দেউলিয়া বলেছি, আত্মগোপনকারী বলেছি, কিন্তু সেই লোকটি হয়তো বাংলাদেশে এসেছে, আমাদের প্রতিষ্ঠানে এসে দেখা করেছে, আমাদেরকে টাকা দিয়েছে। তাহলে যেই প্রাপ্য হিসাবের যে অংশটিকে আমি ব্যয় ধরেছিলাম, ক্ষতি ধরেছিলাম,
অবলোপন করেছিলাম, হিসাবভুক্ত করে ফেলেছিলাম, সেটি যদি আদায় হয়, তাহলে কেউ কেউ যেটা তোমরা করো, এই দ্বিতীয় চাবিটাতে দিয়ে দাও যে আমি স্যার পেয়েছি নগদান হিসাব ডেবিট, কি কারণে পেয়েছি, প্রাপ্য হিসাব থেকে পেয়েছি, প্রাপ্য হিসাব ক্রেডিট না। তুমি কিন্তু অলরেডি এই অনাদায়ী পাওনার জন্য একটি জাবেদা দিয়ে দিয়েছো, অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই জন্য তোমাকে নতুন করে আবার প্রাপ্য হিসাবকে তৈরি করতে হবে, নতুন করে তৈরি করতে হবে, তারপর তাকে মাইনাস করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে আমাদের অবলোপনকৃত অনাদায়ী পাওনা, অর্থাৎ লিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ নিশ্চিত অনাদায়ী পাওনা কে যদি আমরা আদায় হয়, তাহলে আমাদের দুটি জাবেদা দিতে হয়। এক নম্বর হলো প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। দেখো, এই আমরা অনেক সময় জাবেদা মুখস্থ করি, আমরা যদি এর বিক্রিয়াগুলো, এই ভিতরের বিক্রিয়াগুলো না বুঝি, তাহলে কিন্তু আমাদের লেখাপড়া মজা হয় না এবং আমরা ভুলে যাই। আর যদি ভুলে যাই, সেগুলোকে মনেও করতে পারি না। এই জন্য আমরা যদি যে জাবেদাগুলো করছি, কেন করছি, এর ভিতরের বিক্রিয়াগুলো আমি যদি বুঝতে পারি, তাহলে আমার সেই অঙ্কটি করতেও মজা লাগবে, ভালো লাগবে, এবং আমি সহজে বুঝতে পারবো। এবং আমি যদি ভুলেও যাই, খুব তাড়াতাড়ি আমি সেগুলোকে রিকভারি করতে পারবো। এই প্রাপ্য হিসাবকে ডেবিট করার কারণ হলো, আমি নতুন করে প্রাপ্য হিসাব সৃষ্টি করলাম, এবং অনাদায়ী পাওনা ক্রেডিট করার কারণ হলো, আগে আমি অনাদায়ী পাওনাকে ব্যয় হিসাবে দেখিয়েছিলাম, এখন আমি সেই ব্যয়কে কমিয়ে দিলাম। ভালো কথা। এখন আমি কি পেলাম, তার কাছ থেকে টাকা পেলাম। কার কাছ থেকে পেলাম, প্রাপ্য হিসাবের কাছ থেকে পেলাম। তাহলে দেখো, একবার প্রাপ্য হিসাবকে ডেবিট করেছি, আর একবার প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছি। তাহলে প্রাপ্য হিসাব ভ্যানিশ হয়ে গেল। আমি নগদ টাকা পেয়েছি, কি বাবদ পেয়েছি, অনাদায়ী পাওনা বাবদ পেয়েছি, সেটাকে ডেবিট করেছিলাম, এখন ক্রেডিট করে ফেললাম, ভ্যানিশ হয়ে গেল। তাহলে দেখো, এই চাবেদার মাধ্যমে শুধু রইল কিন্তু নগদান হিসাব ডেবিট, আর সব এই তিনটা আইটেমই কিন্তু ভ্যানিশ হয়ে গেল। এবার আমাদের সাধারণ তিনটি চাবেদা, সেটা এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। আশা করি তোমরা সবাই এগুলো 9-10 থেকে পড়ে আসতেছো, পারো। ধারে বিক্রয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরতের জাবেদা, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এগুলো তোমরা ক্লাস 9-10 পড়ে এসেছো এবং সবাই তোমরা আশা করি পারো, সহজ জাবেদা। এখন প্রশ্ন আসি যে, সব একটা প্রশ্নে যে টার্মগুলো থাকে, যে হিসাবগুলো থাকে, যে টপিকগুলো থাকে, সবগুলো কিন্তু আমরা সৃজনশীলে ব্যবহার করি না, এবং সবগুলো কিন্তু প্রয়োজনও হয় না। আমাদের সৃজনশীল ক, খ, গ এর জন্য প্রয়োজনীয় আইটেমগুলি কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে আমরা এতক্ষণ শিখেছি কোন কোন আইটেমগুলোর জাবেদা হয়, জাবেদা কিভাবে হয়, কয়টি হয়, কেন হয়, আমরা জেনেছি। এখন আমরা জানবো যে প্রশ্ন থেকে কোন টার্মগুলো জাবেদা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তার মধ্যে দুটি টার্ম আছে। একটা হলো প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত, সেটা প্রারম্ভিক হোক এবং সেটা সমাপনী হোক। প্রশ্নের মধ্যে গিয়ে আমরা প্রারম্ভিক এবং সমাপনীর কাজ দেখাবো, কিন্তু আমরা শুধু এখানে শিখছি জাবেদা দিতে হয় না কোনগুলো। এখানে প্রারম্ভিক থাকতে পারে বা তারিখ থাকতে পারে, অর্থাৎ আমরা যে বছরের অঙ্ক করছি, আর্থিক বছরের প্রথম দিনকে আমরা প্রারম্ভিক বলবো, শেষ দিনকে আমরা সমাপনী বলবো। প্রাপ্য হিসাবের কোনো উদ্বৃত্তেরই জাবেদা দিতে হয় না। দ্বিতীয়ত হলো, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির যদি প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে, সেক্ষেত্রে সাধারণতই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে এই পুরাতন সঞ্চিতির জাবেদা দিতে, মানে পুরাতন সঞ্চিতির উদ্বৃত্তের জাবেদা দিতে হয় না। তাহলে আমরা আজকের ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা তোমাকে এই প্রশ্নটি, এই অধ্যায়টি পড়ানোর প্রথম দিকে আমি একটি প্রশ্ন দিয়েছিলাম, দেখিয়েছিলাম নমুনা প্রশ্ন। এর মাঝে এই প্রশ্নটি কি করে তৈরি করতে হয়, তার প্রক্রিয়া, তার কৌশল আমি তোমাদেরকে শিখিয়েছি। এখন আমি আবার শেষে গিয়ে আমি তোমাদের আরেকটি প্রশ্ন এখানে দিয়েছি, দেখো স্ক্রিনে। তোমরা এই প্রশ্নটি খাতায় লিখে রাখবে, কারণ আমি নেক্সট ক্লাসে এই প্রশ্নটি সলভ করব পিছনের শেখানো জাবেদা দিয়ে।
তাহলে তোমরা যদি জাবেদাগুলো বিশেষ করে 4টি জাবেদা একটি পৃষ্ঠায় লেখো এবং এই প্রশ্নটি আরেকটি পৃষ্ঠায় লেখো, দুটি পৃষ্ঠা আলাদা করে তোমার সামনে যখন থাকবে, যখন আমি প্রবলেমগুলো সলভ করব, আশা করি তুমি এই নেক্সট ক্লাসটি শোনার পর বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপারে যেখানেই তুমি যাও তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। দেখো আমরা একটু দেখে নিই যে আমরা যে এতক্ষণ ক্লাসটি করলাম, এই ক্লাসটি এই যে আমি অনেক এখানে কিন্তু আমি মানে উদ্দীপকে যা আসে তার চেয়ে বেশি দিয়েছি শেখানোর জন্য। তো এখানে দেখো এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি একটি প্রতিষ্ঠানের দিয়েছি, রেদওয়ান এন্টারপ্রাইজ একটি প্রতিষ্ঠান। তো আমি একটু টার্মগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য যে তোমাদের সাহস বাড়ানোর জন্য যে আমরা যে শিখলাম এতক্ষণ সেটা প্রশ্নের মধ্যে আছে কিনা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2012, তাহলে আমরা প্রথম দিন এটাকে আমরা বলবো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। একটু ফাস্ট বলবো কারণ আমরা নেক্সট ক্লাসে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবলোপনকৃত অনাদায়ী পাওনা যেটা পুরাতন, প্রাপ্য হিসেবে উদ্বৃত্ত দেওয়া আছে শিখেছি, এটার জন্য জাবেদা হয় না একটু আগেই। ধারে বিক্রয়, বিক্রয় ফেরত, অনাদায়ী পাওনা যা অবলোপন করা হয়নি সেটাও আমরা একটু আগে আলোচনা করেছি। প্রাপ্য হিসাবে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখানে 4টি সৃজনশীল আমি দিয়েছি। সাধারণত পরীক্ষাতে ক, খ, গ 3টি থাকে, আমি একটি বাড়িয়ে দিয়েছি শেখার জন্য, যাতে আমরা একটি অঙ্ক দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটার বেশিরভাগ প্রশ্ন সমাধান করতে পারি। তাহলে আমার এই প্রশ্নটি তোমরা খাতায় লিখবে এবং পিছনের যে জাবেদা 4টি শিখিয়েছি সেগুলো জাবেদা লিখবে। তাহলে হোমওয়ার্ক আকারে কি থাকলো, তোমাদের 2টি হোমওয়ার্ক থাকলো। আজকে কোনো অঙ্ক হোমওয়ার্ক দিব না কারণ আমি এখন অঙ্ক সলভ করিনি। ফার্স্ট হোমওয়ার্ক হলো 7টি জাবেদা খাতায় লিখবে, লিখে পড়বে একটি পৃষ্ঠায়, এবং দ্বিতীয় আরেকটি পৃষ্ঠায় আমি শেষে যে সৃজনশীল প্রশ্নটি দেখালাম এই প্রশ্নটি খাতায় লিখে 3বার পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এই সম্পূর্ণ অঙ্কটি সলভ করব এবং পিছনের শিখা 4টি জাবেদা দিয়ে। তো আজ এই পর্যন্তই, আশা করি তোমরা সামনের ক্লাস পর্যন্ত সুস্থ থাকবে। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমরা যারা লাইভে ছিল সবাইকে ধন্যবাদ। আসলে আমরা আমাদের বাসা থেকে ট্রাই করছি, এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে, এখানে সাউন্ডের সীমাবদ্ধতা রয়েছে, নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। তোমরা জানো সব লকডাউন, বিশেষ করে আমি বাসাবোতে থাকি, এখানে সমস্ত দোকান সবকিছু এবং নেটওয়ার্কের যে দোকান আছে সেগুলো বন্ধ করা। তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার পক্ষ থেকে, বাসা থেকে করা। অনেক সীমাবদ্ধতা রয়েছে, তোমরা অনেক সময় সাউন্ড ক্লিয়ার শুনতে পাওনি অথবা কথাগুলো একটু পর গিয়েছে, তোমাদের শুনতে সমস্যা হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি ক্লাসের শেষে আমরা সামনের ক্লাসটি তোমাদের রুটিনে দেওয়া আছে, সেই ক্লাসে 11টার সময় আমরা সেই ক্লাসে থাকবো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।